আসসালামু আলাইকুম। অনেক নারী লজ্জার কারণে সাদা স্রাব সমস্যাটি গোপন রাখেন, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা এর সফলতা রয়েছে। সঠিক রোগীলিপি ও লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করতে পারলে এই সাদা স্রাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা দেখি যে অনেক সময় অনেক নারী এই সাদা স্রাব রোগটি গোপন রেখে পরবর্তীতে অনেক জটিল রোগের সৃষ্টি করে। তাই আজকে আলোচনায় রাখছি হোমিওপ্যাথিতে সাদা স্রাব রোগীর ওষুধ বাছাই। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা কিভাবে একজন সাদা স্রাব রোগীর ওষুধ বাছাই করি, কিংবা হোমিওপ্যাথিতে কিভাবে সাদা স্রাব রোগীর ওষুধ বাছাই করা যায়। আপনারা আমার সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে একজন রোগীর সাদা স্রাব এর উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করা যায়। আমরা জানি যে হোমিওপ্যাথিক রোগীলিপিতে প্রায় 8টি বিষয় রয়েছে। কোনো রোগীর রোগীলিপি করার জন্য আমাদেরকে 8টি বিষয় জানতে হবে। তার মধ্যে রয়েছে রোগীর পরিচিতি, রোগীর বর্তমান কষ্টের বিবরণ, রোগীর সার্বদায়িক অবস্থা, সাধারণ লক্ষণ, রোগীর যৌন জীবন, রোগীর মানসিক লক্ষণ, রোগীর পূর্ব রোগের ইতিহাস এবং মায়াজন। ঠিক সাদা স্রাব রোগীর ক্ষেত্রেও আমাকে এই 8টি ধাপ অবলম্বন করতে হবে। বোর্ডে জায়গা কম থাকার কারণে স্বল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই 8টি ধাপের একটি ধাপের মধ্যে দিয়েই রোগীর জন্য ওষুধ বাছাইয়ের চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। আমরা যদি দেখি যে সাদা স্রাব রোগীর ওষুধ বাছাই, রোগীর বর্তমান কষ্টের বিবরণের আলোকে যদি আমরা ওষুধ খুঁজি তাহলে কি কি জিজ্ঞাসা করব। আমরা জানি বর্তমান কষ্টের আলোকে যে কয়টি বিষয় জানতে হয় যে তার সমস্যাটি কোন অঙ্গে। সেক্ষেত্রে সাদা স্রাব আমাদেরকে জানতে হবে তার এই সাদা স্রাব হয় কোথায়। আমরা জানি সাদা স্রাব দেখা দেয় যোনিপথে। সাদা স্রাব দেখা দেয় তার যোনিতে। এক্ষেত্রে আমরা অবশ্যই রোগীলিপিতে লিখব খাতায় যে যোনিপথ। এরপরে আমরা জানবো তার এই সমস্যাটি কতদিন যাবত, বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী তার সাদা স্রাবটি কতদিন যাবত। সেক্ষেত্রে রোগীর কাছ থেকে আমি পেয়েছিলাম 5 বছর। যেহেতু এই সমস্যাটি তার 5 বছর, অতএব এটি ক্রনিক ডিজিজ এবং চলমান ডিজিজ। সেক্ষেত্রে আমরা অবশ্যই এর আলোকে যে কয়টি ওষুধ আছে তা দেখব। আমরা যদি ম্যাট্রিয়ামেডিকের মধ্যে দেখি কিংবা রেপার্টরির মধ্যে তাকাই, তার এই লক্ষণের উপর বেশ কিছু ওষুধ পেয়ে থাকি। এই লক্ষণের মধ্যে ওষুধ পেয়ে থাকি আমরা হোমিওপ্যাথিতে 37টি, অর্থাৎ দীর্ঘদিনের সাদা স্রাব এই লক্ষণে হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে 37টি। আমি তার কিছু সংখ্যক ওষুধ এখানে তোলার চেষ্টা করেছি। ওষুধগুলির মধ্যে রয়েছে বোরাক্স, গ্রাফাইটিস, ক্রিওজোন, প্লাটিনাম, অ্যালুমিনা, সাইলেশিয়া এবং ক্যালকেরিয়া কাপ। এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে। এই লক্ষণে আমি ওষুধ পাই 37টি। সমস্যাটি 5 বছর অর্থাৎ 5 বছর থেকে স্থায়ী। সেক্ষেত্রে আমার এই ওষুধগুলো ভাবতে হবে। এরপরে আমি জানবো তার এই বিস্তৃতি, তার এই সাদা স্রাবের বিস্তৃতি বলতে তার এই স্রাবটা কি একক জায়গায় থাকে না কোথাও গড়িয়ে যায় কিনা। সেক্ষেত্রে রোগী তেমন কিছু লক্ষণ আমাকে দেয়নি। এর পরবর্তীতে আমি বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী প্রকাশ ও অনুভূতির দিক থেকে সাদা স্রাবকে জানার চেষ্টা করেছি। রোগীর এই সাদা স্রাবের প্রকাশ ও অনুভূতিতে আমি পেয়েছি তার প্রকৃতি ছিল, সাদা স্রাবের প্রকৃতি ছিল ছালোটা। সাদা স্রাবের প্রকৃতি ছালোটা বা ছালোটা ধরনের, ছাল উঠে যায় এই ধরনের সাদা স্রাব হলে আমাদের হোমিওপ্যাথিতে প্রায় 95টি ওষুধ পাওয়া যায়। সাদা স্রাবের কারণে ছাল উঠে যায় এই লক্ষণে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ পাওয়া যায় 95টি। এই 95টি ওষুধের মধ্যে আমি কয়েকটি ওষুধ এখানে তুলেছি। তার মধ্যে রয়েছে অ্যালুমিনা, আর্সেনিক, বোরাক্স, অ্যাসিড ফ্লোর, গ্রাফাইটিস, ক্রিওজোন, মাক্সল, অ্যাসিডনাট। এছাড়াও আরও ওষুধ রয়েছে, সব মিলিয়ে 95টি। এরপরে আমি তার সাদা স্রাবের ঘনত্ব অনুযায়ী জানতে পাই তার ঘনত্ব কী ছিল, অর্থাৎ সাদা স্রাবের ঘনত্ব কীরকম, পাতলা না গাঢ়। সেক্ষেত্রে রুগী বলছিল জেলির মতো। জেলির মতো সাদা স্রাব এই লক্ষণে হোমিওপ্যাথিতে ওষুধ পাওয়া যায় 10টি। জেলির মতো সাদা স্রাব হয় এই লক্ষণে হোমিওপ্যাথিতে ওষুধ পাওয়া যায় 10টি। সেক্ষেত্রে আমি ওষুধগুলো তোলার চেষ্টা করেছি। প্রোকাসাইড, গ্রাফাইটিস, কাল, সাগাইনাস, সেকলিকট, সিফিয়া, এছাড়াও আরও কিছু ওষুধ সহ 10টি। এখন আসবো সাদা স্রাবের প্রকৃতি আমরা জানলাম, ঘনত্ব জানলাম, এখন জানবো তার পরিমাপ। রোগীর এই সাদা স্রাবের পরিমাপ সম্পর্কে আমি জানতে পেরেছি, বা রোগী আমাকে জানিয়েছে তার সাদা স্রাবটি হয় প্রচুর।
এই প্রচুর সাদা স্রাব এই লক্ষণে হোমিওপ্যাথিতে ওষুধ পাওয়া যায় 74টি। এই 74টি ওষুধের মধ্যে কয়েকটি ওষুধ আমি তুলেছি, তা হচ্ছে ক্যালকেরিয়া কাপ, গ্রাফাইটিস, সিপিয়া, সাইলেসিয়া, ফসফরাস, পালসিটিলা, ব্যারিটা কাপ সহ প্রায় 75 বা 74টি ওষুধ আমরা হোমিওপ্যাথিতে পেয়ে থাকি। এরপরে আমি জানতে চেয়েছিলাম রোগীকে তার সাদা স্রাবের বর্ণ। সাদা স্রাবের বর্ণ হিসাবে যেটা আমি পেয়েছিলাম সাদা এবং দুধের ন্যায়। সাদা এবং দুধের ন্যায় এই দুইটি লক্ষণে পৃথক পৃথকভাবে ওষুধ আমি পেয়ে থাকি। যেমন সাদা শ্বেতপদ সাদা বা সাদা স্রাবের ক্ষেত্রে সাদা বর্ণের হয়, সেক্ষেত্রে ওষুধ পাই আমি 58টি এবং দুধের ন্যায় সাদা এই লক্ষণে ওষুধ পাই 31টি। আমি কিছু সংখ্যক ওষুধ এখানে তুলেছি: ক্যালকেরিয়া কাপ, পালসিটিলা, সিপিয়া, গ্রাফাইটিস, ক্রিওজোন, বোরাক্স, লাইকোপোডিয়াম, সাইলেসিয়া। রোগীর সাদা স্রাবের বর্ণ জানলাম, এখন আমরা জানবো গন্ধ। রোগীর সাদা স্রাবের গন্ধের কথা জিজ্ঞাসা করলে রোগীর তার গন্ধের কথা বলতে পারে না, কোনো গন্ধ নেই, সেক্ষেত্রে আমি কোনো ওষুধ নেইনি। এরপর বলছি রোগীকে তার সময়, কোন সময় তার সাদা স্রাবটি দেখা দেয়। তার সাদা স্রাব দেখা দেয় সকালে বা প্রাতে। সকালে এবং প্রাতে সাদা স্রাব দেখা দেয় এমন লক্ষণে হোমিওপ্যাথিতে ওষুধ পাওয়া যায় প্রায় 14টি। আমরা হোমিওপ্যাথিতে 14টি ওষুধ পাই এই লক্ষণে। এখানে আমি কয়েকটি ওষুধ দেখেছি: সিপিয়া, বেলাডোনা, ক্যালকেরিয়া ফস, গ্রাফাইট, ক্রিওজোন, জিঙ্কারমেট, প্লাটিনাম। এরপরে আমরা জানলাম তার কাছে তার সাদা স্রাব যে হয় কীভাবে হয় বা গতিটা কীরকম। সে বললো যে গড়িয়ে পড়ে না, চুবিয়ে পড়ে না, ধীরে ধীরে আসে। এই গতির উপর ভিত্তি করে আমি যে কটি ওষুধ পাই তা হচ্ছে হোমিওপ্যাথিতে প্রায় 6টি। অর্থাৎ গতিযুক্ত সাদা স্রাব এই লক্ষণে হোমিওতে ওষুধ পাওয়া যায় 6টি। যেমন হচ্ছে ক্যালকেরিয়া কাপ, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সিপিয়া, সাইলেসিয়া, কোকাসাইড, জেলসিয়াম, ক্রিওজোন। এভাবে আমি দেখতে পাই। কিন্তু আমি এই বিষয়গুলো জানার পর আমি রোগীর কাছ থেকে জানতে চাইলাম রোগীর বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী তার এই সমস্যাটি উৎপত্তির কারণ কী। রোগী তার সমস্যাটি উৎপত্তির কারণ হিসাবে আমাকে জানিয়েছে যে তার হস্তমৈথুনের প্রবৃত্তি। যদি কোনো নারী তার হস্তমৈথুন প্রবৃত্তির উপর ভিত্তি করে তার সাদা স্রাবের শুরু হয় বা সাদা স্রাব দেখা দেয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে নির্দিষ্ট কিছু সংখ্যক ওষুধ পাওয়া যায়। সেটির সংখ্যা হচ্ছে মাত্র এই 4টি ওষুধ পাওয়া যায়। উৎপত্তির হস্তমৈথুনের কারণে সাদা স্রাব দেখা দেয়, এই কারণে ওষুধ পাওয়া যায় 4টি: ক্যালতাজোলিগান্ডা, প্লাটিনাম এবং পালসিটিলা। রোগীর এই সমস্যার কারণে, রোগীর এই ঋতুস্রাবের কারণে তার অন্য কোনো সমস্যা হয় কিনা এই প্রশ্নে রোগী জানায় যে তার এই সাদা স্রাবের কারণে তার ব্যথাযুক্ত ঋতুস্রাব হয়, অর্থাৎ মাসিকের সময় ব্যথা দেখা দেয়। ব্যথাযুক্ত মাসিক বা ব্যথাযুক্ত ঋতুস্রাবের জন্য আমাদের সাদা স্রাব বা সাদা স্রাবের কারণে তার ব্যথাযুক্ত ঋতুস্রাব এই লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে ওষুধ পাই প্রায় 56টি। অর্থাৎ রোগীর ঋতুস্রাব থাকলে বা ঋতুস্রাব থাকার কারণে ব্যথাযুক্ত মাসিক হয় বা মাসিকের আগে পরে বা মাসিকের সময় ব্যথা হয়, এই লক্ষণে হোমিওপ্যাথিতে ওষুধ পাওয়া যায় 56টি। যেমন রয়েছে ক্যালকেরিয়া ফস, পালসিটিলা, গ্রাফাইটিস, প্লাটিনাম, ম্যাকফস, ক্যালিকাপ, এছাড়াও আরও কিছু ওষুধ সহ মোট 56টি। এখন আমি দেখলাম রোগীর এই সবগুলো লক্ষণে, অর্থাৎ স্রাবের লক্ষণের উপর ভিত্তি করে রোগীতে আমি ওষুধ পাইছিলাম। উপরোক্ত লক্ষণের আলোকে 3টি ওষুধ প্রায় সকল লক্ষণে পাওয়া যায়। তাহলে প্লাটিনাম, গ্রাফাইটিস এবং পালসিটিলা এই 3টি ওষুধ রোগীর স্রাবগত কারণের যে লক্ষণগুলো আমাকে দিয়েছিল তার আলোকে যতগুলো ওষুধ রয়েছে তার মধ্যে এই 3টি ওষুধ সব লক্ষণে পাওয়া যায়। এখন আমি রোগীকে কিভাবে একটি ওষুধ দেব? এই রোগীকে একটি ওষুধ দিতে গেলে আমাকে এই 3টি ওষুধের মধ্যে থেকে একটি ওষুধ বাছাই করতে হবে। এই 3টি ওষুধ থেকে একটি ওষুধ বাছাই করার জন্য আমার হাতে আরও 7টি অপশন রয়েছে। যেমন রয়েছে রোগী পরিস্থিতি, রোগীর সার্বদায়িক অবস্থা, রোগীর সাধারণ লক্ষণ, রোগীর যৌন জীবন, রোগীর মানসিক লক্ষণ, রোগীর পূর্বরোগীর ইতিহাস এবং মায়াজন। রোগীর অন্যান্য লক্ষণের সাথে আমি এই 3টি ওষুধকে কম্পেয়ার করব। তার মানসিক লক্ষণের সাথে আমার পালসিটিলার মানসিক লক্ষণ মিলে কিনা, তার শারীরিক গঠনের সাথে আমার পালসিটিলার শারীরিক মিলে কিনা, এইভাবে আমি মিলাতে চেষ্টা করব। আমরা কিছু কিছু লক্ষণ আমরা অলরেডি জানি যে রোগীর মধ্যে এটা পাওয়া যায় কিনা। রোগীর মানসিক লক্ষণ যদি পরিবর্তনশীল হয় তাহলে পালসিটিলা আমরা এটা বুঝতে পারি। রোগী যদি সংখ্যা, সতর্কতা এবং স্থূলাকার হয় সেক্ষেত্রে গ্রাফাইটিস। রোগী যদি জরায়ুতে চুলকানি যুক্ত হয়, অতি কাম চাহিদাপূর্ণ হয় সেক্ষেত্রে প্লাটিনা। এছাড়াও রোগীর অন্যান্য লক্ষণ যা থাকবে তার উপর ভিত্তি করে আমরা এই 3টি ওষুধকে বিবেচনা করব। এই 3টি ওষুধের মধ্যে
বা রোগীর অন্যান্য লক্ষণের মধ্যে এই 3টি ওষুধ মধ্যে যেটি বেশি পাওয়া যাবে সেটি হবে রোগীর জন্য উপযুক্ত ওষুধ। এভাবে আমরা যদি রোগীর জন্য এই লক্ষণ সদৃশ অর্থাৎ লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করি, নিশ্চয়ই আমরা রোগীর জন্য একটি আরোগ্যকরী ওষুধ নির্বাচন করতে পারবো, যেটা হচ্ছে হোমিওপ্যাথির মূল ভিত্তি। কেননা হোমিওপ্যাথি কখনোই রোগ ভিত্তিক চিকিৎসা দেয় না, হোমিওপ্যাথিক চিকিৎসা দেয় রোগীর লক্ষণ ভিত্তিক। এটাই আমাদের ব্রত। তাহলে আজ বন্ধুরা এতটুকুই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।